অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না? এখন শুনবেন বিশেষ এই প্রতিবেদনটি। ২১শে জুলাই ২০২৫ রাজধানীর মিরপুর থেকে ৩০ রাউন্ড গুলিসহ ৩ জন যুবদল নেতাকে আটক করে যৌথ বাহিনী, যাদের একজন আসিফ শিকদার। আটককৃতদের প্রথমে সায়েন্স ল্যাবরেটরি এলাকার সেনা ক্যাম্পে এবং পরে শাহ আলী থানায় নেওয়া হয়। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। কেবল আসিফই নয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত ১৪ মাসে দেশে অন্তত ৪০টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এসেছে। মানবাধিকার সংস্থা অধিকারের ত্রৈমাসিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। নিহত ৪০ জনের মধ্যে ১৯ জনকে গুলি, ১৪ জনকে নির্যাতন এবং ৭ জনকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিচার বহির্ভূত গুম খুনের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সাবেক স্বৈরাচার হাসিনার সরকার। গণ আন্দোলনের মুখে পতন হয় সেই স্বৈরাচারের। নতুন করে সরকার পরিচালনার জন্য শপথ নেওয়া ব্যক্তিদের অনেকেই সে সময় হওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বেশ সোচ্চার ছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যাওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তারা। বন্ধ করা যায়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মানবাধিকার কর্মীরা বলছেন, শুরু থেকেই সরকারের অবস্থান মুহ্যমান থাকায় অনেক ক্ষেত্রেই তারা শক্তভাবে সিদ্ধান্ত নিতে পারেনি, আর সে কারণেই এই ধরনের ঘটনাগুলো চলমান রয়েছে। তাদের মতে আগের সরকার অধিকাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে নিজেদের প্রয়োজনে এগুলোকে ব্যবহার করত। অন্যদিকে দুর্বলতার কারণে বর্তমান সরকার এই ঘটনাগুলো থামাতে পারছে না। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। মাসে গড়ে ৩টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে তার ৩ দিন পর ৮ই আগস্ট শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। সরকারের দায়িত্ব নেওয়া বাকি পদগুলোর বেশিরভাগই ছিল সাবেক শাসনামলে ঘটা অন্যায় অবিচারের বিরুদ্ধে সরব মুখগুলো। অনেকে আশা করেছিলেন গণ আন্দোলনের পর গঠন হওয়া সরকারের হাত ধরেই আসবে নতুন পরিবর্তন, কিন্তু তেমন কিছু দেখা যায়নি। একদিকে যেমন গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে বিচার প্রক্রিয়া চলছে, অন্যদিকে অরাজনৈতিক সরকারের আমলেও চলমান রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। অধিকারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর অর্থাৎ গত ৩ মাসেই ১১টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। মোট হিসাব করলে মাস প্রতি গড় সংখ্যা দাঁড়ায় ৩। একই সময়ে কারাগারে মৃত্যু হয়েছে ৮৮ জনের। এর মাধ্যমে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। জুলাইয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের সময় অতীতের মতো রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে নির্বিচার হত্যা, গ্রেপ্তার ও অন্যায়ভাবে আটক করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার সুরক্ষার বিষয়টিও তেমন গুরুত্ব পাচ্ছে না। এছাড়া ভিন্নমত দমনে আগের সরকারের মতো এখনও বিশেষ ক্ষমতা আইনে শত শত লোককে গ্রেফতার করা হচ্ছে বলেও দাবি করা হয় হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে সরকার। প্রতিবেদনটিকে একপেশে দাবি করে সে সময়ে আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেছিলেন, গ্রেফতার ও বিচার প্রক্রিয়ায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য আইনগতভাবে সংস্কারের প্রক্রিয়া চলমান রয়েছে। এই মাসে প্রকাশিত সংস্থাটির আরেকটি প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে নতুন করে দমনপীড়ন করছে। এখনও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ। আওয়ামী লীগের শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার সবচেয়ে বেশি অভিযোগ উঠেছিল পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের বিরুদ্ধে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই বাহিনী এবং এর ৭ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। জুলাই আন্দোলনের পর শেখ হাসিনার পতন হলে নানা খাত সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার, যার ধারাবাহিকতায় গঠিত হয় পুলিশ সংস্কার কমিশন। বলা হয়েছিল, রাজনৈতিকভাবে তাদের ব্যবহারের যে প্রবণতা তৈরি হয়েছিল তা থেকে নিরাপত্তা বাহিনীকে মুক্ত করা হবে। একই বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। একই সাথে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে সীমান্ত রক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়। প্রায় ৮ মাস কেটে গেলেও র্যাব সহ বাহিনীগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পোশাক পরিবর্তনের আলাপ ছাড়া প্রত্যক্ষ কোনো সংস্কার দেখা যায়নি বাহিনীগুলোতেও। তবে নির্যাতন ও গুম বিরোধী কিছু আন্তর্জাতিক সনদে সই করেছে সরকার। কিন্তু নিরাপত্তা বাহিনীর কাজের ধরন, অর্থাৎ যেভাবে তারা ক্ষমতায় নিজেদের হাতে নিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা নির্যাতনে লিপ্ত হতেন, সেই সিস্টেমেটিক জায়গায় অন্তর্বর্তী সরকারের কোনো ধরনের সংস্কার করতে পারেনি।
করেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা। অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটার পর তদন্তের দায়িত্ব ও পুলিশ কর্মকর্তারাও পাচ্ছেন। তার মানে হচ্ছে দিন শেষে জাস্টিস বা ন্যায় পাওয়ার কোনো ধরনের সুযোগ নেই, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান। ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে সুস্পষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা না গেলে এখন তো বটেই, পরবর্তী যে রাজনৈতিক দলই সরকার গঠন করবে তারাও এই বাহিনীকে আবার মনস্টার বানিয়ে ব্যবহারের শঙ্কা থাকবে, যা খুবই উদ্বেগজনক বলেই মনে করছেন তিনি। অন্যদিকে রাজনৈতিক সংস্কৃতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আইনের বাইরে কাজ বা তৎপরতাকে অন্তর্বর্তী সরকারের আমলেও এই ধরনের ঘটনা ঘটার কারণ হিসেবে দেখছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। সরকার দৃঢ় অবস্থান না নেওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটছে বলে মন্তব্য করেন তিনি। সেক্ষেত্রে দক্ষতা ও সাহসের অভাবকে ফ্যাক্ট হিসেবে দেখছেন এই মানবাধিকার কর্মী। অরাজনৈতিক এবং অন্তর্বর্তীকালীন সরকার হলেও এই সরকার অনেক সময় নিয়ে নিচ্ছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো লিখিত জবাবে জানানো হয়, বাংলাদেশ পুলিশ প্রতিটি ঘটনাকে বিচার বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে যাচাই করে দেখছে। কোথাও যদি পুলিশের হেফাজত কিংবা অনেক ক্ষেত্রে পুলিশের হস্তান্তরের পর মৃত্যুর ঘটনা ঘটে, তাহলে সেটি গুরুত্ব সহকারে তদন্তের আওতায় আনা হয়। প্রত্যেক ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়। কেউ দোষী প্রমাণিত হলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সীমান্তে হত্যা ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু। অধিকারের প্রতিবেদনে সীমান্তে হত্যা, রাজনৈতিক সহিংসতায় মৃত্যুসহ আরও কিছু তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, 24 অগস্ট থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কমপক্ষে 35 জন বাংলাদেশীকে হত্যা করেছে, যার মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বরে নিহত হয়েছেন 10 জন। গত মে মাস থেকে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ভারত কমপক্ষে 2333 জনকে বাংলাদেশে পুশিন করেছে বলেও মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে। গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে 46 জনের। তাতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সংখ্যা 281 এ পৌঁছেছে। গত বছরের অগস্ট থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে 687 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বরে ভুক্তভোগীর এই সংখ্যা 188। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর গত বছর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত সেপ্টেম্বরের মধ্যে অন্তত 153 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।